হ্যালো পিপল, ইও হেল্পার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত। আজকের বিষয়টা খুব সহজ একটা বিষয়, তবে এই বিষয়টাকে খুব খুঁটিয়ে পড়তে হবে, খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়তে হবে, তবেই বিষয়টা মনে থাকবে। কারণ অনেক কিছু আছে এখানে মনে রাখার মতো। তো সেই বিষয়টা হচ্ছে সম্পদ বা রিসোর্স, যেটা ক্লাস 11-এর 6th চ্যাপ্টার। তো এই সম্পদ সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ আমরা বুঝি কোনো মূল্যবান বা প্রয়োজনীয় বস্তু, দামি জিনিস যেটা আমাদের খুব বেশি দামি। ওয়েলথ যে জিনিসটা আমাদের, সেটাকে আমরা সাধারণত চলতি ক্ষেত্রে সম্পদ হিসেবে ভাবি। অনেক সময় আমরা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করি তখন বাবা মা আমাদের বলেন যে আমরা তাদেরকে যে সম্পদ। তো এইরকম ব্যাপারটা হয়, আমরা খুব দামি জিনিসকেই সম্পদ হিসেবে ভাবি। তবে ভূগোলের ক্ষেত্রে সম্পদের ব্যাপারটা একটু অন্যরকম। ভূগোলের ক্ষেত্রে যদি সম্পদের বিস্তারিত আলোচনা করা যায় তবে দেখা যাবে যে সম্পদ হচ্ছে বস্তুগত বা অবস্তুগত কোনো একটা উপাদান হতে হবে। তবে তার মূল ব্যাপারটা কি? বস্তু বা পদার্থ, তার কার্যকারিতাটাই হচ্ছে গিয়ে সম্পদ। তাহলে আমরা যদি অর্থনীতিবিদ জিমারম্যানের কথায় যাই, তাহলে অর্থনীতিবিদ জিমারম্যান কি বলেছেন? অর্থনীতিবিদ জিমারম্যান বলছেন যে বস্তুর বা পদার্থের কার্যকারিতাই হচ্ছে গিয়ে সম্পদ। কোনো বস্তু বা পদার্থের যদি কার্যকারিতাই না থাকলো তাহলে তাকে আমরা সম্পদ হিসাবে গণ্য করব না। আর যদি ভূগোলের ভাষায় আমরা সম্পদের সংজ্ঞা দিই তাহলে সম্পদ বলতে কি বোঝায়? যে উপযোগিতা আছে এমন নিরপেক্ষ বস্তু মানুষের চাহিদায়, শ্রম, প্রযুক্তি প্রয়োগে কার্যকারিতা প্রাপ্ত হলে সম্পদ বলে গণ্য হয়। তাহলে উপযোগিতা আছে এমন কোনো নিরপেক্ষ বস্তু হতে হবে যে মানুষের চাহিদার কাজে লাগবে বলে শ্রম এবং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কার্যকারিতা প্রাপ্ত হয়, তখনই আমরা তাকে বলি সম্পদ। যেরকমভাবে আমরা যে সম্পদ বলে আমরা গণ্য করছি যে জিনিসগুলোকে, সেগুলোকে আমরা নানা রকমভাবে মানুষের চাহিদার্থে ব্যবহার করে নিচ্ছি। যেমন ধরি আমরা অরণ্য সম্পদ কি? ওখানে যদি গাছটা আমরা রেখে দিতাম ওইভাবেই, তাহলে আমরা অরণ্যের কোনো রকম ব্যবহার করতে পারতাম না। কিন্তু আমরা সেই গাছটা থেকে উপজাত দ্রব্য নিয়ে আসছি, গাছ থেকে আমরা পাতা, সেখানকার গাছের ছাল, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসছি, সেগুলো আমরা ব্যবহার করছি। সেগুলোকে আমরা প্রযুক্তি, শ্রমের মাধ্যমে, মানুষের শ্রমের মাধ্যমে মানুষের চাহিদায় কাজে লাগাচ্ছি। সেটা একটা নিরপেক্ষ বস্তু হয়েই থেকে যেত নয়তো। তবে আমরা তার উপযোগিতাটাকে কাজে লাগাচ্ছি, কার্যকারিতায় পরিণত করছি, যে সেটাকেই আমরা তখন বলতে পারি সম্পদ। তো অধ্যাপক জিমারম্যানের ভাষায় আমরা সম্পদ কাকে বলে সেটা জানলাম। তাহলে আমরা এই সম্পদের দুটো ভাগ আমরা জানি। একটা হচ্ছে বায়োটিক সম্পদ, এক ধরনের হচ্ছে বায়োটিক সম্পদ বা জৈব সম্পদ, আর এক ধরনের হচ্ছে অ্যাবায়োটিক সম্পদ। তো আমরা আজকে এই ভিডিওটাতে আমরা বায়োটিক সম্পদ সম্পর্কেই বলছি। তো বায়োটিক সম্পদ বা জৈব সম্পদের আমরা মূল বিষয় ধরব, সেটা হচ্ছে অরণ্য ও অরণ্য সম্পদ। প্রকৃতিতে স্বাভাবিক যে উদ্ভিদরাজির বিস্তার ঘটে তাকে অরণ্য বলা হয়। তাহলে প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে উদ্ভিদরাজির বিস্তার হয়, যে গাছগুলো কেউ পুঁতে দিয়ে আসে না কিন্তু তৈরি হয়ে যায়, যেরকম এখানে কি সুন্দর একটা গাছের ছবি দেওয়া রয়েছে, অরণ্যের ছবি দেওয়া রয়েছে, তাকে আমরা বলছি অরণ্য। তো অরণ্যের কিছু উপযোগিতা রয়েছে। অরণ্যের উপযোগিতাগুলো কি কি? বায়ু দূষণ রোধ করতে অরণ্য সাহায্য করে। আমরা জানি অরণ্য কীভাবে বায়ু দূষণ রোধ করে। জলীয় বাষ্প যোগান দেয়, অবশ্যই ট্রান্সপিরেশন বা প্রস্বেদন পদ্ধতিতে জলটা, অতিরিক্ত জলটা সেটা বায়ুতে ছেড়ে দিচ্ছে, তার ফলে সেখান থেকে মেঘ হয়ে বৃষ্টি হতে সাহায্য করছে। জলের সরবরাহ বৃদ্ধি করতে সাহায্য করে, মৃত্তিকাকে সংরক্ষণ করে, শিকড়ের মাধ্যমে মৃত্তিকাকে ধরে রাখে, প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করে। ম্যানগ্রোভ অরণ্য প্রতি বছর সুন্দরবনে আসা প্রচুর সাইক্লোনকে রোধ করে, এটা আমরা দেখে আসছি। এছাড়া অন্যান্য গাছও দুর্যোগ প্রতিরোধ করতে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে, মরুকরণ রোধ করে। মরুর পরিমাণ যাতে না বেড়ে যায় সেজন্য মরুভূমিগুলোতে প্রচুর পরিমাণে সবুজায়ন করা হচ্ছে। আদিবাসীদের বসবাস, অনেক আদিবাসী মানুষজন এই জঙ্গলকে ঘিরেই তাদের জীবিকা নির্বাহ করে এবং সেখানেই তারা বসবাস করে। নিরক্ষীয় অঞ্চলে এরকম অনেক দেখতে পাওয়া যায়। এছাড়া অন্যান্য জায়গাতেও রয়েছে। তো শিল্পের কাঁচামাল হিসাবে কাজে লাগে। অনেক শিল্পের ক্ষেত্রে গাছ হচ্ছে বা অরণ্য হচ্ছে কি কাঁচামাল, সেই অরণ্যর উপজাত দ্রব্য বা অরণ্য থেকে নিয়ে আসা দ্রব্যগুলো দিয়েই শিল্পগুলো গড়ে উঠছে, এরকম প্রচুর রয়েছে। সেখান থেকে আমরা সেই শিল্পগুলো করে সেখানে প্রচুর মানুষ কাজ করতে পারছে, সেই শিল্পের দেশের জাতীয় আয় বৃদ্ধিতে কাজে লাগাচ্ছে, প্রচুর কর্মসংস্থান বৃদ্ধি করছে সেই শিল্প। জ্বালানি, গৃহস্থালী, প্রসাধনী সামগ্রী রূপে কাঠকে আমরা বিভিন্ন ধরনের, কাঠ হচ্ছে কি মূল দ্রব্য যেটা আমরা অরণ্য থেকে পাচ্ছি, একদম প্রাইমারিলি যেটা আমরা পাই, সেটার আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করছি। সেটাকে কখনো জ্বালানি হিসাবে, কখনো গৃহস্থালীর অন্যান্য কাজে, কখনো প্রসাধনী হিসাবে আমরা ব্যবহার করছি। কাঠ ছাড়াও অন্যান্য সম্পদ, কোনো গাছের ছাল, পাতা,
ভেষজ গাছ থেকেও আমরা অনেক ধরনের ওষুধ পেয়ে থাকি, সেগুলোকেও অনেকভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগে, সেগুলো আমাদের জীবনদায়ী অনেক ওষুধ রয়েছে। এছাড়া পশুজাত দ্রব্য, জঙ্গল বা ফরেস্ট যেখানেই হোক সেখানে প্রচুর পরিমাণে পশু থাকে, সেই পশুদের থেকেও আমরা রিসোর্স পাচ্ছি, সম্পদ পাচ্ছি। আচ্ছা, অরণ্য থেকে আমরা কি কি উদ্ভিজ্জ কাঠ ছাড়াও অন্যান্য কি কি দ্রব্য পাই সেটা যদি আমরা বলি, আমরা সেখান থেকে কেন্দু পাতা পেয়ে থাকি, যেটা বিড়ি প্রস্তুত করতে কাজে লাগানো হয়, যে তেজপাতা, কারি পাতা এই সমস্ত রান্নার উপকরণ হিসেবে কাজে লাগছে, গাছের ছাল, কর্ক, বোতলের ছিপি প্রস্তুত করতে কাজে লাগছে, বিভিন্ন ঔষধি ভেষজ পাচ্ছি আমরা, যেগুলো আমাদের বিভিন্ন ওষুধ তৈরি করতে কাজে লাগছে, প্রসাধনী দ্রব্যের বিভিন্ন কাঁচামাল আমরা পাচ্ছি, ধুনো, কর্পূর, বিভিন্ন ভোজ্য প্রয়োজনীয় তেল, মশলাপাতি, হরিতকি, বয়রা, জাফরল, জায়ফল, জাফরান, এগুলো আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে থাকছি। এছাড়া পশুজাত তো আমরা অনেক ধরনের দ্রব্য পাচ্ছি, এরকম পশুর লোম পাচ্ছি, হাড়, দাঁত, শিং, এগুলো তো সব অরণ্য থেকেই নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া পশুপালন করে অরণ্যের মধ্যে অনেকে সেখান থেকে দুধ, মাংস, লোম, চামড়া এগুলো সংগ্রহ করা যেতে পারে। তো বনভূমি প্রত্যক্ষভাবে বহু মানুষের জীবিকা অর্জনে সাহায্য করে। মরুভূমি, এই বনভূমিতে থাকা মধু, মোম, সেগুলো লোকজন সংগ্রহ করে এবং সেগুলো বিক্রয় করেও তারা অনেক রকমের জীবিকা নির্বাহ করতে পারে। তো অরণ্য সংরক্ষিত বা সুরক্ষিত করে গড়ে উঠেছে পর্যটন শিল্প, সেখান থেকেও আমরা যেরকম ডুয়ার্স, ভিতরকনিকা, আমরা এগুলো ঘুরতে যাই। এগুলো ঘুরতে গেলে সেখান থেকেও যারা সেগুলো অর্গানাইজ করে তারা সেখান থেকে পয়সা কামায়। তো এরপরে আমরা চলে যাচ্ছি অরণ্যের শ্রেণী বিভাগে। অরণ্যের প্রকৃতি অনুযায়ী যদি আমরা অরণ্যকে ভাগ করি তাহলে আমরা সে দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে চিরহরিৎ বনভূমি, একটা হচ্ছে পর্ণমোচী বনভূমি। কাঠের প্রকার অনুযায়ী যদি আমরা বনভূমিকে ভাগ করি তাহলে শক্ত কাঠের বনভূমি, নরম কাঠের বনভূমি। আর উদ্ভিদের প্রকৃতি অনুযায়ী যদি ভাগ করি তাহলে স্বাভাবিক অরণ্য ও আবাদী অরণ্য। স্বাভাবিক অরণ্যকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, প্রাথমিক অরণ্য, বিলীয়মান অরণ্য। আবাদী অরণ্যকেও দুটি ভাগে ভাগ করা যায়, সামাজিক অরণ্য, কৃষি সৃজিত অরণ্য। আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনুযায়ী, অর্থাৎ যে বনভূমিগুলোর দায়িত্ব সরকারের হাতে থাকে, যেগুলো সব মানুষেরা ঢুকতে পায় না, নির্দিষ্ট পারমিশন নিয়ে যেতে হয়, তাকে আমরা বলি রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট। তো এগুলো হচ্ছে গিয়ে রিজার্ভ ফরেস্ট বা প্রোটেক্টেড ফরেস্টের কথা আমি শুনেছি, ন্যাশনাল পার্কও শুনেছি। তো স্বাভাবিক অরণ্যের মধ্যে রয়েছে প্রাথমিক অরণ্য, সেটা আমরা বলছি কঙ্গো অববাহিকা সেলভা অরণ্য, ভার্জিন ফরেস্ট বলা হয়। তারপরে বিলীয়মান অরণ্য হচ্ছে গিয়ে উষ্ণ নাতিশীতোষ্ণ বনভূমি। তারপরে আবাদী অরণ্যের মধ্যে রয়েছে সামাজিক অরণ্য, তো সোশ্যাল ফরেস্ট, যেগুলো আমাদের বাড়ি, ঘর বাড়ি, রাস্তাঘাট, আশেপাশে এক জায়গায় অনেক গাছ একত্রিত হয়ে রয়েছে, সেটাকে আমরা সোশ্যাল ফরেস্ট বলতে পারছি। কৃষি সৃজিত অরণ্য, কৃষি বনসৃজনের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে, অ্যাগ্রো ফরেস্ট বলছি আমরা যাকে। আচ্ছা, যদি আমরা জলবায়ু অবস্থানের ভিত্তিতে সাধারণভাবে পৃথিবীর প্রধান প্রধান অরণ্যগুলোকে দেখি তাহলে আমরা কি কি দেখতে পাবো সেখানে আমরা নিরক্ষীয় অরণ্য দেখতে পাবো, পর্ণমোচী অরণ্য দেখতে পাবো, নাতিশীতোষ্ণ বনভূমি দেখতে পাবো। তো প্রথমে আমরা দেখছি নিরক্ষীয় বনভূমি বা ইকুইটোরিয়াল ফরেস্ট। এর অবস্থান কোথায়? নিরক্ষরেখার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণে। নিরক্ষরেখা আমরা জানি পৃথিবীকে একবারে সমানভাবে ভাগ করেছে উত্তর এবং দক্ষিণে। পূর্ব পশ্চিমে অবস্থিত নিরক্ষরেখা, তো সেই নিরক্ষরেখার 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণে আমরা এই নিরক্ষীয় বনভূমির অবস্থান দেখতে পাবো। দেশসমূহ কী কী? দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, আফ্রিকা, কঙ্গো জাইরে নদীর অববাহিকা, গিনি প্রভৃতি হচ্ছে কি এই দেশসমূহ উল্লেখযোগ্য। জলবায়ু কীরকম? এখানে জলবায়ু প্রয়োজন, এখানে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত হচ্ছে কি 200 থেকে 300 সেন্টিমিটার পরিচলন বৃষ্টিপাত, কারণ এখানে প্রতিদিন বৃষ্টি হয়। সকালবেলা প্রচণ্ড উষ্ণতা, আর্দ্রতা এত বেশি পরিমাণ থাকে, সূর্যের লম্বভাবে রশ্মি থাকে, যার জন্য এখানে প্রতিদিন 4 o'clock রেন হয়। তো সেটা পরিচলন বৃষ্টি, যার জন্য এখানকার গাছগুলো তো চিরসবুজ থাকতে পারে। এখানকার গাছের বৈশিষ্ট্য কী? মূল বৈশিষ্ট্য হচ্ছে কি ঘন সন্নিবিষ্ট থাকে গাছগুলো পরপর। এখানে একটা ছবি দেখাই যাচ্ছে, এটা কঙ্গো নদীর ছবি। তো দেখাই যাচ্ছে এখানে যে কিভাবে গাছগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় রয়েছে, একটা গাছের থেকে আরেকটা গাছ আলাদা করা যায় না, অনেক ধরনের অনেক প্রজাতির বৃক্ষ একসাথে এক জায়গায় থাকে। আর সূর্যালোক যেহেতু গাছগুলো বেশি পরিমাণে পায় না নিচের দিকে, তাই গাছগুলো অনেক বেশি ওপরের দিকে উঠতে থাকে। আর ওপর দিকে উঠতে উঠতে একদম অনেক উঁচু হয়ে যায় এবং সেগুলো একসাথে করে একটা ক্যানোপি আকার তৈরি করে, অর্থাৎ গাছগুলো পরপর পরপর এত ঘন সন্নিবিষ্ট যে সেগুলো একভাবে জুড়ে যায়, তার ফলে নিচের দিকে কোনো রকম সূর্যের আলো এসে পৌঁছয় না কিছু কিছু অংশে। তো সেই জায়গাতে আমরা একটা চাঁদোয়া বা ত্রিপল টাঙিয়ে রেখেছে এরকম মনে হয়, সেটাকে আমরা বলছি ক্যানোপি, লার্জ ক্যানোপি তৈরি করে, চাঁদোয়া তৈরি করে। এছাড়া ভিন্ন প্রজাতি একত্রে অবস্থান করে, আগেই বললাম। চিরসবুজ বৃক্ষ, যেহেতু এখানে
প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণ হচ্ছে, উষ্ণতা প্রচুর রয়েছে, তাই জন্য এখানে চিরসবুজ ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যাচ্ছে। এই অরণ্যের কাঠগুলো হচ্ছে প্রচণ্ড শক্ত প্রকৃতির, সেই জন্য একে বলা হয় শক্ত কাঠের অরণ্য বা হার্ডউড ফরেস্ট বলা হচ্ছে। তলদেশটা খুব আর্দ্র থাকে, তলদেশে যেহেতু সূর্যের আলো খুব ভালোভাবে এসে পৌঁছয় না, তাই তলদেশটা খুব আর্দ্র থাকে। এখানে প্রচুর কীটপতঙ্গের আবির্ভাব ঘটে, স্যাঁতস্যাঁতে কাষ্ঠল প্রকৃতির হচ্ছে। প্রধান বৃক্ষ কি মেহগিনি, রোজউড, আয়রনউড, রবার, সিনকোনা, ব্রাজিল নাট প্রভৃতি হচ্ছে গিয়ে এখানকার প্রধান বৃক্ষ। বনজ সম্পদের ব্যবহার হচ্ছে কি মূল কাষ্ঠশিল্প। এখানকার বনজ সম্পদের ব্যবহার কি মূল হচ্ছে কাষ্ঠশিল্প, এছাড়া বোতাম তৈরি, ভেষজ শিল্প এগুলো হচ্ছে রয়েছে। এছাড়া বনজ সম্পদ ব্যবহারের সুবিধা অসুবিধা কি কি রয়েছে এখানে? এখানে সুবিধা হচ্ছে গিয়ে বিস্তীর্ণ বনভূমি, প্রচুর সংখ্যায় গাছ থাকছে এখানে, তবে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। একই ধরনের প্রজাতির গাছ এক জায়গায় থাকে না, তাই সেগুলো খুঁজে বার করতে, আর যেহেতু প্রচণ্ড দুর্গম হয়, সেগুলো খুঁজে বার করতে অসুবিধা হয়। এছাড়া রবার, কোকো, সিনকোনার মতো মূল্যবান পণ্য সামগ্রীর প্রাকৃতিক উৎস এখানটা। সেগুন, রোজউড, আবলুসের মতো মূল্যবান গাছ দেখতে পাওয়া যাচ্ছে, তবে প্রচুর পরিমাণে হিংস্র পোকামাকড়, সাপ এসব থাকে। শক্ত কাঠ হয়, সেগুলো কেটে সহজে নিয়ে যাওয়া যায় না। আর কাষ্ঠছেদক যন্ত্র যেগুলো হয়, শ্রমিক যেগুলো, তাদেরকে নিয়ে যাওয়াটা সেখানে অনেক বেশি খরচ সাপেক্ষ এবং অনেক বেশি কষ্টসাধ্য হয়ে ওঠে। তো সেই জন্য এর ইউটিলাইজেশনটা অত বেশি পরিমাণ করা যায় না। তারপরে আমরা নিরক্ষীয় বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলে থাকি। তো এই পৃথিবীর ফুসফুস যদি ধীরে ধীরে কমে যেতে থাকে, তাহলে আমাদের অক্সিজেনের লেভেলটাও খুব কমে যাবে, যেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে। তো সেটা যতটা সম্ভব কম খরচা করাটাই ভালো। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি পর্ণমোচী বা ট্রপিক্যাল ডেসিডুয়াস। ক্রান্তীয় পর্ণমোচী ডেসিডুয়াস ফরেস্টে কি এর অবস্থানটা হচ্ছে মৌসুমি বায়ুর অন্তর্গত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। দেশ কী কী রয়েছে? ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার কিয়দংশ, অস্ট্রেলিয়ার পূর্বাংশ, এই সমস্ত অঞ্চলে আমরা এই ক্রান্তীয় পর্ণমোচী দেখতে পাচ্ছি। আমাদের চারপাশে আমরা ক্রান্তীয় মৌসুমি পর্ণমোচী দেখতে পাই। জলবায়ু কীরকম? জলবায়ু হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি জলবায়ু উষ্ণতা প্রয়োজন হয় গ্রীষ্মে, আর 15 থেকে 20 ডিগ্রি হচ্ছে গিয়ে শীতে প্রয়োজন হয়। বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত অবশ্যই প্রয়োজন। আর বৈশিষ্ট্য কি? নিরক্ষীয় অরণ্যের তুলনায় এখানে গাছগুলো কম ঘন সন্নিবিষ্ট হয়, অতটা পরিমাণ ঘন হয় না। এখানে পাতাঝরা গাছ, এটা হচ্ছে গিয়ে মূল বৈশিষ্ট্য। বসন্তকালে আমরা দেখতে পাই কচি কচি পাতা এসে, এবং শীতের শেষে সকল পাতাগুলো ঝরে যাচ্ছে। এগুলো প্রবেশ্য হয়, আলো প্রবেশ করতে পারে মাটির নিচ পর্যন্ত, একদম নিচে অরণ্যের নিচ পর্যন্ত আর কি। মাঝারি থেকে বড় পাতাযুক্ত হয় গাছগুলো, অত ওরকম ক্যানোপি তৈরি করে থাকে না এখানে গাছগুলো। বেশিরভাগ বৃক্ষই হচ্ছে গিয়ে শক্ত কাঠের। এই অরণ্য হচ্ছে গিয়ে মানে ভেতরে যাওয়া যায় খুব ভালোভাবে, অনেক ধরনের মূল্যবান বৃক্ষ পাওয়া যায়, সেগুন, চন্দন প্রভৃতি বৃক্ষ আমরা দেখতে পাবো। আর তারপরে হচ্ছে গাছ কী কী? শাল, সেগুন, চাপলাস, চন্দন প্রভৃতি দেখতে পাওয়া যায়। বন সম্পদে এখানে মূল ব্যবহার কি? এখানে বনজ সম্পদের মূল ব্যবহার হচ্ছে কি কাষ্ঠশিল্পে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। কড়ি বর্গা, জানলা, দরজা, পরিবহনের যান, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে। এছাড়া এখানে উপজাত দ্রব্য বেশ কিছু পাওয়া যায়, যেরকম মধু, মোম, শিরীষ, গদ, তুলো, তন্তু এগুলো পাওয়া যায়। এগুলো থেকে উপজাত দ্রব্যগুলোকে ব্যবহার করে অন্যান্য শিল্প গড়ে উঠতে পারছে। তো এই হচ্ছে গিয়ে ক্রান্তীয় মৌসুমি পর্ণমোচী। এরপরে আসছে নাতিশীতোষ্ণ অরণ্য বা টেম্পারেট ফরেস্ট। ভূমধ্যসাগরীয় অরণ্য এর মধ্যে একটা, আরেকটা রয়েছে মিশ্র নাতিশীতোষ্ণ অরণ্য। ভূমধ্যসাগরীয় অরণ্য রয়েছে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মাঝে। এখানে দেশ কী কী রয়েছে? ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ ইটালি, যুগোস্লোভিয়া, ক্যালিফোর্নিয়া, চিলি, ইউক্রেন, গ্রিস, টিউনিশিয়া, ক্রিমিয়া এগুলো হচ্ছে কি এখানকার উল্লেখযোগ্য দেশ। জলবায়ু কী কী রয়েছে? জলবায়ু রয়েছে উষ্ণতা রয়েছে 20 থেকে 25 ডিগ্রি, আর বৃষ্টিপাত রয়েছে 50 থেকে 100 সেন্টিমিটার। বৈশিষ্ট্য কি? এখানে গাছের কী ধরনের বৈশিষ্ট্য? মাঝারি দৈর্ঘ্য, বৃহৎ পত্রযুক্ত পুরু ছাল বিশিষ্ট মোমের আবরণ রয়েছে। রেশমের মতো এক ধরনের কেশ দেখতে পাওয়া যায় এখানকার গাছগুলোর মধ্যে। গাছের তন্তুর দেখতে পাওয়া যায়, যেরকম অলিভ বা জলপাই গাছে যেগুলো থেকে থাকে। এছাড়া এখানে বীজ হচ্ছে কি রস সমৃদ্ধ থাকে, যেহেতু জলের অভাব কখনো কখনো দেখা যায়, তাই জন্য বীজের মধ্যে এরা জলের যোগান রেখে দেয়। এই জন্য গাছগুলো এখানে এই ধরনের হয়ে থাকে। এছাড়া ভূমধ্যসাগরীয় বলয়ে আমরা এক ধরনের বৈশিষ্ট্য জানি, যে এখানে শীতকাল হচ্ছে কি আর্দ্র হয় এবং গ্রীষ্মকাল শুষ্ক হয়, তো সেইটারও একটা এখানে প্রভাব পড়ে। তো এখানে গাছ কী কী ধরনের রয়েছে? গাছ হচ্ছে কি অলিভ, ওক, কুইব্রাকো, এলাম, সিডার প্রভৃতি হচ্ছে কি এখানকার উল্লেখযোগ্য গাছ। বনজ সম্পদের মূল ব্যবহার কি? মূল ব্যবহার হচ্ছে কি ওকের ছাল থেকে কট তৈরি করা যায়, অলিভ অয়েল তৈরি হয়,
ফল, বিভিন্ন ধরনের এখানে ফলগুলো খুব বেশি ভালো, সেগুলো বিদেশে রপ্তানি করা হয়। যেমন ইটালিয়ান অলিভ অয়েল এখানে খুব উল্লেখযোগ্য আর কি, এখান থেকেই পাওয়া যাচ্ছে। তা এছাড়া নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, যেটা টেম্পারেট মিক্স ফরেস্ট, সেটার ভৌগোলিক অবস্থানটাও এইখানেই, 30 থেকে 50 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। পর্ণমোচী আর চিরহরিৎ উভয় ধরনের বৃক্ষ এখানে দেখতে পাওয়া যায় বলে একে বলা হয় মিশ্র অরণ্য। আর এখানে অরণ্য সৃষ্টির জন্য 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় এবং 50 সেন্টিমিটারের বেশি বৃষ্টি দরকার। আর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এখানে অধিকাংশ গাছের পাতাগুলো বড় হলেও পাতলা, পর্ণমোচী গাছের মতোই এরা শুষ্ক শীতে আর কি এগুলো ঝরে যাচ্ছে, এবং শীতকালকে এখানে সিজন অফ ফল বলা হচ্ছে, যেরকমভাবে আমাদের এখানে পাতা ঝরে যায় আমরা দেখতে পাই। পর্ণমোচী শ্রেণীর বৃক্ষ এখানে দেখা যাচ্ছে। অধিক বৃষ্টিযুক্ত গাছের চিরহরিৎ বনভূমিও দেখতে পাওয়া যাচ্ছে, মানে দু ধরনের একসাথে এখানে অবস্থান করছে। তাহলে সেখান থেকে বনজ সম্পদের ব্যবহারটাও সেখানে ওই একই রকমই হবে। এখানে বনজ সম্পদগুলো হচ্ছে গিয়ে কাষ্ঠশিল্পে বেশি করে ব্যবহার করা হবে, আসবাবপত্র, যানবাহন, বাড়িঘর নির্মাণ করতে। আর বনভূমি হালকা কাঠের হয় এখানে উল্লেখযোগ্য। তারপরে হচ্ছে উপজাত দ্রব্য, ওক গাছের কড় থেকে ছিপি, বিভিন্ন ধরনের সুস্বাদু ফল যেমন আখরোট, বাদাম, খুবানি, এই সমস্ত এই বনভূমি থেকে সংগ্রহ করা হচ্ছে। এই গেল নাতিশীতোষ্ণ অরণ্য। এরপর আসছে সরলবর্গীয় অরণ্য বা কনিফেরাস ফরেস্ট হচ্ছে এই আমরা খুব ছবিতে দেখে থাকি। আমরা যে কোনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেলেই এই ধরনের গাছ আমরা দেখতে পাই, পাইন, ফার, স্প্রুস এগুলো। তো অবস্থান কি, এর উত্তর গোলার্ধে 50 থেকে 70 ডিগ্রি অক্ষাংশ থাকে। দেশ হচ্ছে উত্তর আমেরিকার কানাডা, অন্টারিও, কুইবেক। এশিয়ার উত্তরাংশ, রাশিয়াতে রয়েছে তৈগা বনভূমি। ক্রান্তীয় মণ্ডলের সব পর্বতের উচ্চ অংশে দেখতে পাওয়া যায়। ক্রান্তীয় মণ্ডলের মধ্যে থাকা সমস্ত পর্বতের উচ্চ অংশে আমরা এই গাছ কম বেশি দেখতে পাবো। দার্জিলিং, সিমলা, যে কোনো ধরনের হিল স্টেশনে গেলেই আমরা দেখতে পাবো। বৈশিষ্ট্য কি, নরম কাঠের বনভূমি, এগুলো অবশ্যই নরম কাঠের, তার জন্য এখানে খুব ভালোভাবে এই কাঠগুলো দিয়ে কাজ করা যায়। তো পাতাগুলো হচ্ছে গিয়ে সূচালো কোনা বিশিষ্ট। কেন হয় ধরনের পাতা সূচালো কোনা বিশিষ্ট? কারণ এখানে বরফ যাতে জমতে না পারে, কারণ শীতকাল এখানে প্রচুর পরিমাণে তুহিন বা তুষার সহ্য করতে হয় এখানে এই গাছগুলোকে, যাতে সেই তুষার জমে গাছের কোনো ক্ষতি না হয়, তাই জন্য এক ধরনের মোমের আবরণ থাকে পাতার উপরে, এবং গাছের আকারটা আমরা ক্রিসমাস ট্রি দেখেছি ঠিক সেরকম ত্রিভুজ আকৃতি হয়, যাতে সহজে বরফটা ঝরে পড়ে যেতে পারে। দীর্ঘ শীতকালে প্রায় 5 মাস অরণ্যের তলদেশে বরফ আবৃত থাকে। তো এই সময় খুব বেশি দুর্গম হয়ে পড়ে, তবে গাছগুলোর মাঝে অনেক বেশি জায়গা থাকে, ফলে এই গাছ থেকে সহজেই যে উপজাত দ্রব্য বা কাঠ এগুলো নেওয়াটা খুব বেশি সহজ হয়, খুব কঠিন হয় না। বৃক্ষগুলো সাধারণত দীর্ঘ হয়, কৃশকায় হয়, তবে কোনো কোনো গাছের ব্যাস খুব মোটা হয়, যেরকম ডগলাস ফার গাছের ব্যাসটা খুব মোটা। তো ঝোপঝাড় লতাগুল্ম এখানে বিশেষ গজায় না, তাই জন্যই হচ্ছে কি এখানে সেরম ধরনের কোনো রকম ঘিঞ্জি পরিবেশ তৈরি হয় না। তাছাড়া সাইবেরিয়ার এই বৃহৎ বনভূমি তৈগা নামে পরিচিত আমরা জানি। উত্তর গোলার্ধে এই অরণ্যের একচেটিয়া প্রাধান্যের জন্য একে উত্তরের অরণ্যও বলা হয়। একে বলা হচ্ছে উত্তরের অরণ্য। তো প্রধান এখানে গাছ কী কী রয়েছে? পাইন, ফার, বার্চ, স্প্রুস, এগুলো, অলডার, উইলো, এগুলো হচ্ছে কি এখানকার মূল প্রধান গাছ। এখানে বনজ সম্পদ হিসেবে কি ব্যবহার হচ্ছে? যেহেতু নরম কাঠ, তাই জন্য সেখান থেকে কাগজ শিল্প, কাষ্ঠশিল্প, নিউজ প্রিন্ট উৎপাদনের কাজ করা হচ্ছে, যেগুলো করা হয় সাধারণত কানাডা, নরওয়ে, সুইডেন। খুব মজার বিষয় এখানে, যেহেতু অধিকাংশ সময় উত্তর গোলার্ধের খুব কাছে, তাই অধিকাংশ সময় বরফাবৃত থাকে, তাই বরফের ওপরে কাঠগুলো কেটে চেরাই করে ফেলে রাখে দেওয়া হয়। যখন ওটা গলে যায় তখন সেটা নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে গিয়ে চেরাইকল পর্যন্ত পৌঁছে যায়। তো আগেও এই পদ্ধতিতে করা হতো, এখনও এই পদ্ধতিতে করা হয়। এখন অনেক যন্ত্রের ব্যবহারও রয়েছে এখানে অবশ্যই নিয়ে যাওয়ার জন্য। তবে ডেনমার্ক, সুইডেন এরা নিউজপ্রিন্ট ও কাগজ উৎপাদনে এবং রপ্তানিতে পৃথিবী বিখ্যাত। তো উপজাত দ্রব্য কী কী রয়েছে? পাইন গাছের পাইন তেল আমরা জানি, এছাড়া চিরোপাইন থেকে গাছের ছাল থেকে রেজিন পাওয়া যাচ্ছে, লিগনিন, সেলুলোজ, পাইন, ফার প্রভৃতি গাছের কাণ্ড থেকেও জিনিস পাওয়া যাচ্ছে। এছাড়া উইলো গাছের থেকে ব্যাট তৈরি হয়, ক্রিকেট ব্যাট, এটা তো আমরা জানি, খেলার সরঞ্জামও অন্যান্য তৈরি হয়। এরপরে আমরা চলে যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যে, যেটা আমাদের সুন্দরবনে রয়েছে, আমরা উড়িষ্যাতেও দেখতে পাই। তো এটা হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ অরণ্য। তো অবস্থান কি, 32 ডিগ্রি উত্তর থেকে 38 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে পৃথিবীব্যাপী উপকূলীয় এলাকায়। পৃথিবীব্যাপী এই অক্ষাংশের মধ্যে থাকা যে ধরনের উপকূলীয় অঞ্চল রয়েছে সেখানে হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য দেখতে খুব সুন্দর হয়, এরকম একদম মনে হবে একদম জলের ওপর থেকেই যেন গাছগুলো হয়েছে, পুরো শিকড় বাকড় একদম সব ওপর দিকে উঠে আসে। কারণ কি, এর বৈশিষ্ট্যর মধ্যেই রয়েছে শ্বাসমূল আর ঠেসমূল, যেগুলো ওপর দিকে উঠে আসে, কারণ যেহেতু মাটিতে লবণাক্ত পরিমাণ বেশি হয়, সমুদ্রের জল সবসময় ঘোরাফেরা করে, তাই জন্য সেখানে
মাটির মধ্যে থেকে তারা অক্সিজেন শোষণ করতে পারে না, তাই তারা বাইরে এসে সেই গাছের মূলটা বাইরের দিকে বেরিয়ে আসে শ্বাসমূল হিসাবে, এবং বাইরে থেকেই হাওয়ার অক্সিজেন যেটা আমরা নিই সেরকম ওই গাছগুলোও নেয়। তো জলবায়ু এখানে কীরকম, উষ্ণতা হচ্ছে গিয়ে শীতে গড় উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াসের অধিক, এবং বার্ষিক উষ্ণতার প্রসার 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি প্রয়োজন হয়। উপকূল অঞ্চলে তো হয়েই থাকে। বৈশিষ্ট্য জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য ম্যানগ্রোভের জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে, অর্থাৎ জন্মাবার উপযুক্ত পরিবেশ না পেলে ম্যানগ্রোভের মধ্যেই তার যে বীজটা সেটা সুপ্ত অবস্থায় নিজেদের বিকাশ ঘটায়, এবং তার মধ্যেই অঙ্কুরোদ্গম ঘটে যায়। কারণ কি, এই গাছগুলো থেকে যখনই সেই বীজ বা ফলটা মাটিতে পড়ছে, তখন সেটা সমুদ্রের জলের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। চারিদিকে ছড়িয়ে সেটা হারিয়ে যেতে পারে। এছাড়া লবণাক্ত যে পরিবেশটা সেটার সংস্পর্শে আসার ফলে নতুন যে অঙ্কুরোদ্গমটা সেটা নাও হতে পারে। তো সেই জন্য জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। এছাড়া গুরুত্ব কী রয়েছে এখানকার, শ্বাসমূল ও ঠেসমূল পাড় ভাঙন রোধ করতে সাহায্য করে। শ্বাসমূল আর ঠেসমূল খুব একদম দৃঢ়ভাবে জড়িয়ে থাকে মাটিটাকে, তার ফলে পাড় ভাঙনে অনেক বেশি পাড় ভাঙন যাতে না হয় সেটা অনেক বেশি দেখে তারা। এছাড়া ঝড়, যেটা সাইক্লোনের কথা আগেই বলেছিলাম, যে সাইক্লোন প্রচুর পরিমাণে সুন্দরবন যেরকম আমরা দেখতে পাই প্রতিবার, প্রচুর সাইক্লোন রোধ করতে সাহায্য করে। পলি সঞ্চয় ঘটায়। এর যে জালকাকার বিন্যাসটা গড়ে রয়েছে, সেই যে জালকাকার বিন্যাসের মধ্যে নদীর যে বদ্বীপ অংশটা রয়েছে সেখানে এসে পলি জমতে সাহায্য করে, তার ফলে আকৃতির যে দ্বীপ সেটা গড়ে উঠতে পারে নদীর এস্টুয়ারাইন অঞ্চলে, আর বদ্বীপ গঠনে সাহায্য করছে। কাঁকড়ারা রয়েছে, তারা হচ্ছে কি এখানে ছোট ছোট গর্ত খুঁড়ে দিয়ে চলে যায়, সেগুলো নদীর প্রবাহের সাথে পলি এসে সেই গর্তের মধ্যে জমা পড়ে, এবং তার ফলে সেখানে এইভাবে পাড় গঠন হয়, পাড় গঠন বদ্বীপ গঠন হতে থাকে। এছাড়া এখানকার অন্যান্য কি উপযোগিতা রয়েছে, এই ম্যানগ্রোভের উদ্ভিদের বিশেষ 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 প্রজাতি রয়েছে। এখানে গাছ রয়েছে বিভিন্ন ধরনের, যেরকম সুন্দরী, গরান, গেওয়া, গর্জন, হেতাল, কেওড়া, বাইন, কলসি, ধুধুল, কাওড়, এগুলো এই ধরনের গাছগুলো রয়েছে। এই সমস্ত গাছগুলোর থেকে ঘরটর ছাওয়াতে এদের পাতা ব্যবহার করা হচ্ছে। এছাড়া এইসব গাছের মধ্যে এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম, শ্বাসমূল, ঠেসমূল। অনেক উদ্ভিদ যেরকম কর্দমাক্ত জলমগ্ন জমিতে বেড়ে ওঠে, যেমন কেওড়া, বাইন, এরা হচ্ছে নিউম্যাটোফোর্ট বলে। এই শ্বাসমূল এদের ওপরের দিকে উঠে আসে এবং অক্সিজেন শোষণ করে তার মধ্যে দিয়ে। তো এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় রয়েছে, যেরকম আন্দামানে, নিকোবর, পশ্চিমবঙ্গের সুন্দরবন, অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা নদীর মোহনায়, উড়িষ্যায় ভিতরকণিকাতে দেখতে পাওয়া যায়, গুজরাটের কচ্ছ উপসাগরে, কেরালার ভেম্বানাদে, মহারাষ্ট্রের রত্নগিরিতে, কর্ণাটকের কুন্ডাপুরে, এই সমস্ত জায়গায় আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো। আচ্ছা, এরপর আমরা চলে আসছি ক্রান্তীয় তৃণভূমি বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ডে। অবস্থান বলছে নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। সাভানা, আমরা সাভানার কথা জানি, সাভানা আফ্রিকা, ভেনেজুয়েলার লানোস, ব্রাজিলের ক্যাম্পস, মেক্সিকোর দক্ষিণে অবস্থিত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এই ক্রান্তীয় তৃণভূমি বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড দেখতে পাওয়া যায়। এর সৃষ্টির কারণ কি, অতিরিক্ত বাষ্পীভবন, কম বৃষ্টিপাত, অতিরিক্ত প্রস্বেদন, শুষ্কতা। চারিদিকে শুষ্কতার পরিমাণ বৃদ্ধি পেলেই তখন সেখানে আর বড় বড় গাছ হতে পারে না, তখন সেখানে ছোট ঘাস জাতীয় গাছ এবং কিছু কিছু এরকম মাথা ওপর দিকটা ছাতার মতন এরকম গাছ তৈরি হয়। এখানকার গাছের বৈশিষ্ট্য এটা, তৃণভূমির আকার হচ্ছে দীর্ঘ থেকে ক্রমশ ছোট, তৃণ থেকে কাঁটা গুল্মে পরিণত হয়েছে। দীর্ঘ তৃণ 1 থেকে 3 মিটার পর্যন্ত থাকে। শীর্ষদেশটা অনেকটা ছাতার মতন হয়, ছবিতে দেখা যাচ্ছে যেরকম ছাতার মতন গাছ দেখতে পাওয়া যায় সাভানা তৃণভূমিতে। এরপর আমরা চলে যাচ্ছি নাতিশীতোষ্ণ তৃণভূমি বা টেম্পারেট গ্রাসল্যান্ডে, যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে 35 ডিগ্রি থেকে 55 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে রয়েছে। প্রেইরি হচ্ছে গিয়ে এটার একটা উদাহরণ, বা প্রেইরি একটা অঞ্চল ভিত্তিক নাম। আমেরিকার নাতিশীতোষ্ণ যে তৃণভূমি তাকে বলা হয় প্রেইরি। আদিবাসীদের জীবিকা হচ্ছে গিয়ে এখানে পশু শিকার করা, মাছ ধরা, তৃণক্ষেত্র পরিষ্কার করে পরবর্তীকালে এখানে বাণিজ্যিক মিশ্র কৃষি রয়েছে, পশুপালন করা হচ্ছে, সেখান থেকে প্রচুর মাংস টাংস বিক্রি করা হয়। স্টেপস রয়েছে, ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে স্টেপ বা স্টেপস। কিরগিজ হচ্ছে গিয়ে এখানকার পশুপালক গোষ্ঠীর নাম। এই কিরগিজগণ হচ্ছে গিয়ে যাযাবর পশুপালক গোষ্ঠী, বর্তমানে এরা স্থায়ী কৃষি পদ্ধতির মাধ্যমে তাদের জীবন জীবিকা চালায়। পম্পাস, পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার যে নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে গিয়ে পম্পাস। গৌচো হচ্ছে গিয়ে পম্পাসের আদিবাসী তাদেরকে বলা হয় গৌচো। তো কৃষিকাজ করছে তারা এখন বর্তমানে, পরবর্তীকালে আর কি, গম, ভুট্টা, তুলো। হটেনহাট পশুপালক, এখানকার পশুপালক গোষ্ঠীকে বলা হয় হটেনহাট। এরপর হচ্ছে ভেল্ড, ভেল্ড হচ্ছে কি দক্ষিণ আফ্রিকার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি তাকে বলা হয় ভেল্ড। তারপর ডাউন্স, ডাউন্স হচ্ছে
অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ যে তৃণভূমি তাকে বলা হচ্ছে ডাউন্স। এখানে মেরিনো মোষের পশুপালন করা হয়, সেখান থেকে পশম, মাংস, দুধ বিক্রি করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি অরণ্য হ্রাস বা ডিপ্লেশন অফ ফরেস্ট। অরণ্য হ্রাসের কী কী কারণ? কৃষিকাজের বিস্তার, কৃষি জমির যে বিস্তার, সেই কৃষি জমির বিস্তারের কারণে প্রচুর পরিমাণে অরণ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রতিদিন অনেক জায়গায় আমরা দেখতে পাই যে স্থানান্তর কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করে থাকে মানুষ, সেখানে প্রচুর পরিমাণে কৃষি জমি ধ্বংস করা হয়। বনভূমি ধ্বংস করে খনিজ উত্তোলন করা হচ্ছে, খনিজ উত্তোলন করার জন্য অনেক সময় বনভূমি কেটে ফেলা হয়। কাঁচামালের প্রয়োজনে, জ্বালানির প্রয়োজনে গাছ কেটে ফেলা হচ্ছে দুর্গম এলাকা সুগম করতে। দুর্গম এলাকার মধ্যে দিয়ে যাতায়াত করা অসুবিধা, তাই সেই অঞ্চলে গাছ কেটে ফেলা হয়। অনেক সময় সেটা বৈজ্ঞানিক পদ্ধতি মেনটেন করে করা হয়, অনেক সময় সেটা বেআইনিভাবে করা হয়। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে গাছের সংখ্যা কমে যাচ্ছে, তার ফলে এত আমাদের অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। বাঁধ দিতে কাজে লাগে অনেক সময়, শিল্প কারখানা গড়তে, বিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো, বিদ্যুৎ উৎপাদনের খুঁটি তৈরি করতে, জায়গা তৈরি করতে, বিদ্যুৎ উৎপাদন করার জন্য, বিদ্যুতের লাইন পৌঁছে দেওয়ার জন্য গাছ কেটে ফেলা হয়। দীর্ঘ অরণ্য কেটে একদম নিশ্চিহ্ন করে ফেলা হয়। তো এটাই হচ্ছে ডিপ্লেশন অফ ফরেস্ট বা অরণ্য হ্রাসের কারণ। অরণ্য সংরক্ষণ, আমরা কনজারভেশন অফ ফরেস্ট কী করে করতে পারি? অরণ্য সংরক্ষণ করার পথগুলো আমাদের হাতেই রয়েছে। যেমন অত্যন্ত প্রয়োজন ছাড়া অপরিকল্পিত গাছ কাটা রোধ করতে হবে। অত্যন্ত প্রয়োজন যদি না থাকে, কৃষিকাজটা খুব বেশি প্রয়োজনীয়, কারণ মানুষের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষের খাদ্যর চাহিদাও সেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষের আবাসস্থলের চাহিদাও সেভাবে বৃদ্ধি পাচ্ছে। এই অত্যন্ত প্রয়োজন ছাড়া আর অপরিকল্পিতভাবে গাছ কাটা রোধ করতে হবে। এছাড়া দাবানল রোধ করতে হবে। দাবানল হয়ে যায় অনেক সময়, তার ফলে হচ্ছে গিয়ে প্রচুর গাছ পরের পর মারা যায়। এটা একটা প্রাকৃতিক কারণ, কিন্তু সেখানেও মানুষ সেটা রোধ করতে পারবে। রক্ষণাবেক্ষণ, নির্দিষ্ট গাছের নির্দিষ্ট ধরনের রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সেই রক্ষণাবেক্ষণের মাধ্যমে গাছকে বাঁচিয়ে রাখা যায়। কাঠের বিকল্প দ্রব্যের ব্যবহার, কাঠ ছাড়াও কাঠের অন্যান্য ধরনের বিকল্প দ্রব্য এখন রয়েছে। যেমন আমরা কাঠের বদলে রড আয়রনের জিনিসপত্র ব্যবহার করি, এখন বিছানা আর ঘরের আসবাবপত্র ব্যবহার করি, অ্যালুমিনিয়ামের ব্যবহার করি। তো সেইগুলো ব্যবহার করতে হবে যাতে কম পরিমাণে গাছ কাটতে হয়। এছাড়া এখন পাতা, যেসব আমরা কাগজ যে ব্যবহার করি গাছ লেখা, সেগুলো ঠিক গাছ থেকে এখন কম পরিমাণে করা হচ্ছে। এছাড়া আমরা এখন মানে সমস্ত কিছু ব্যাপারে চলে গেছি, ইন্টারনেটের ভার্সনে চলে গেছি, যার জন্য আমাদের গাছের যাতে আমরা ইউজটা কম করতে পারি, পাতার অপচয় যাতে না হয়। কৃষি বনসৃজন করা যেতে পারে, কৃষিকাজ করা হচ্ছে, তার পাশে তার যে আল রয়েছে, ফাঁকা জমি রয়েছে, পতিত জমি রয়েছে, সেখানে কৃষিকাজ পাশাপাশি বনসৃজন করা যেতে পারে। এছাড়া চা গাছের মাঝে মাঝে বড় বড় ছায়া গাছ রাখা হয়, যেটা চা গাছের প্রয়োজনেও লাগে, আবার সেখানে একটা বড় গাছের উপস্থিতিও অক্সিজেনের পরিমাণ বাতাসে বাড়াতে সাহায্য করে। পতিত জমিতে গাছ লাগানো প্রয়োজন, পতিত জমি যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো গাছ দিয়ে ভরে ফেলা অবশ্যই প্রয়োজন। তাতে প্রচুর পরিমাণে যে মৃত্তিকার ক্ষয় হয় সেটাকে রোধ করা যেতে পারে। গালি ক্ষয়, মৃত্তিকার রাইন ক্ষয়, এইগুলো ক্ষয়গুলো রোধ করা যেতে পারে। নতুন অরণ্য সৃজন, প্রচুর পরিমাণে নতুন গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে 5টা নতুন গাছ লাগাতে হবে। এই যে আমরা বিভিন্ন ধরনের প্রচার ক্যাম্পেইনগুলো চালাই, এই ক্যাম্পেইনগুলো সত্যিকারে বাস্তবায়িত রূপ করতে হবে। সরকারকে নির্দিষ্ট অরণ্য সপ্তাহ পালন এগুলো করতে হবে। পশু শিকার ও মূল্যবান কাঠ চুরি রোধ করতে হবে, যেটা বেআইনিভাবে হয়েই চলেছে, এমনকি ন্যাশনাল পার্কগুলোতে পর্যন্ত হয়ে চলেছে, সেইগুলো রোধ করতে হবে। প্রচুর পরিমাণে কনজারভেশন ফরেস্টের বা রিজার্ভ ফরেস্টের পরিমাণ বাড়াতে হবে। সামাজিক বনসৃজন কি? সামাজিক বনসৃজন হচ্ছে গিয়ে দুটো পদ্ধতিতে করা হয়। একটা গ্রামীণ বনসৃজন রয়েছে, তার মধ্যে একটা শহরাঞ্চলে রয়েছে। পরিবেশের দূষণ মুক্তি, মৃত্তিকার ক্ষয়রোধ, কর্মসংস্থান, জ্বালানি ও শিল্পের প্রয়োজনীয় কাঠ সরবরাহ, সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে পতিত খালি জমিতে, পুকুর পাড়ে, স্কুল অফিসের সামনে, যে কোনো সামাজিক অঞ্চলে যে বনসৃজন করা হয় তাকে বলা হয় সামাজিক বনসৃজন। সমাজের মধ্যে বা যে কোনো সামাজিক অঞ্চলে যে বনসৃজন, তাকেই আমরা বলতে পারি সামাজিক বনসৃজন। তো পরিবেশের দূষণ মুক্তি করতে সাহায্য করে, সেটা মৃত্তিকার ক্ষয় রোধ করতে সাহায্য করে, সেটা রক্ষণাবেক্ষণের জন্য যদি মালি রাখা হয় তার কর্মসংস্থান হবে। এছাড়া জ্বালানি ও শিল্পের প্রয়োজনীয় কাঠও সরবরাহ করতে পারে, সেটা সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারে। পতিত খালি জমিটার যে মৃত্তিকা ক্ষয় সেটাকেও রোধ করতে পারে। তো এইভাবে সামাজিক বনসৃজনের মাধ্যমে, সোশ্যাল ফরেস্ট্রির মাধ্যমে আমরা আগামী ভবিষ্যতে গাছকে অনেক বেশি পরিমাণ বাঁচিয়ে রাখতে পারি। তো এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে? ইন জেনারেল, সম্পদ কি, কত প্রকার? বড় প্রশ্ন হতে পারে। ইউনিকুইটাস কি ধরনের সম্পদ? এদের সম্পদের তার মানে কি? সম্পদের বৈশিষ্ট্য কি? জৈব সম্পদের মূল উপাদান কি? অরণ্যের প্রত্যক্ষ পরোক্ষ উপযোগিতা কি? অরণ্যের শ্রেণীবিভাগ কীভাবে করা যাচ্ছে, কি কি উপায়ে? নিরক্ষীয় অরণ্যের বৈশিষ্ট্য, পর্ণমোচী অরণ্যের গুরুত্ব, কোন ধরনের অরণ্যে যাতায়াত দুর্গম ও সুগম, তার কারণ কি?
কোন ধরনের আমরা জানি নিরক্ষীয় অরণ্যে যাতায়াত করাটা দুর্গম, আর তার তুলনায় সরলবর্গী বা কনিফেরাস ফরেস্টে সুগম। নাতিতোষ্ণ অরণ্যর বৈশিষ্ট্য কী, কোথায় অবস্থান, তৈগা বনভূমি কোথায় অবস্থিত, প্রকৃতি ও বৈশিষ্ট্য কেমন, নরম কাঠের বনভূমি কোন শিল্পে উন্নত, বিস্তারিত বর্ণনা, ম্যানগ্রোভ অরণ্যের অবস্থান ও গুরুত্ব কী, কী কী ধরনের তৃণভূমি রয়েছে, প্রত্যেক প্রকারের বর্ণনা, অরণ্য হ্রাসের কারণ, অরণ্য হ্রাস প্রতিকারের কী কী উপায় রয়েছে। তো দিস পার্ট কনক্লুডস হিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা একটু লম্বা, পুরোটা দেখার চেষ্টা করো। থ্যাংক ইউ।